আমার নাম সোহানুর। আমার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাতে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের ঠিকানা বলতে পারছি না। ঘটনাটা আমার মায়ের সঙ্গে ঘটে এখন পর্যন্ত, এবং সে জিনটা এখন পর্যন্ত আমাদের সাথেই বসবাস করে। ঘটনাটা এখনো ঘটে চলেছে। ঘটনার সূত্রপাত হয় যখন আমার বয়স মাত্র 6 বছর। তখন আমি আমার নিজের চোখে দেখেছি আমার আম্মুর সঙ্গে ঘটে যাওয়া সেই মুহূর্তগুলো। প্রথমে ছিল অতি ভয়ানক। সেই জিন মামাটি, মানে হচ্ছে আমি সেই জিনকে মামা বলে ডাকি, এখনো মামা বলেই ডাকি। প্রথম প্রথম আম্মুকে অনেক কষ্ট দিত। মূল ঘটনা যেদিন থেকে ঘটা শুরু করে সেদিন ছিল শুক্রবার। আমি ঘরে পড়তে বসেছিলাম। আমার আব্বু একজন প্রবাসী ছিল। আব্বু বিদেশে থাকতো, ইটালিতে থাকতো। আব্বু প্রায় দিনই সন্ধ্যার পরে আম্মুকে ফোন দিত। 8টা বা 8:30টার দিকে এই টাইমে ফোন দিত। সেই সময়ে আমি ঘরের ভিতর পড়তে বসেছিলাম। ওই টাইমে আম্মুর ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না। আম্মু আব্বুর সাথে কথা বলতে বলতে উঠানে চলে গেল, এবং উঠানেও তেমন নেটওয়ার্ক পাচ্ছিল না। আমি ঘরের বারান্দায় বসে হারিকেনের আলোয় পড়ছিলাম। ঠিক দেখলাম আম্মু হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পেছনের যে নারকেল গাছটা আছে, মানে বাড়ির সাইডে, সেই নারকেল গাছটার কাছে চলে যায়। এই নারকেল গাছটার পরে হচ্ছে একটা ভিটা এবং শুনশান জায়গা। এই ভিটায় কোনো বাড়িঘর নেই। ভিটা শেষ করে একটা পুরো বিস্তৃত মাঠ পড়ে। সেহেতু আম্মু ওইখানে দাঁড়িয়ে কথা বলছিল, এবং কথা বলার অনেকক্ষণ পরে আম্মু কথা শেষ করে ঘরে চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আম্মু ঘুমিয়ে পড়ি। ঘটনাটা পরদিন সকাল থেকে ঘটা শুরু করে। হঠাৎ করেই আম্মুর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখতে পাই। সে 2-3 দিন কারোর সঙ্গে কোনো কথা বলতো না। আম্মুর মুখ থেকে হঠাৎ করে একদিন ফেনা উঠতে শুরু করে। তার জ্বর ঠান্ডা এগুলো সবসময় লেগে থাকতো। সবসময় আবোল তাবোল বকতো, এবং ভালো কথা বললেও তিনি রেগে যেতেন। একদিনকের ঘটনা, আমি স্কুল থেকে ফিরে আম্মাকে বললাম, আম্মা আমাকে খাবার দাও তো। আম্মা এমনভাবে রেগে গিয়ে আমাকে চর বসিয়ে দিলেন যেন সে আমার মাই না, এরকম আমার মনে হতে লাগলো। আমি ভয়ে আমার মার কাছে যেতাম না। সবাই ভাবতো কোনো সমস্যা, তাই ডাক্তারের কাছে নিয়ে গেল। আমার চাচা ছিল, তিনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে অনেক চেক আপ করার পরেও কোনো রোগ ধরা পড়ল না। ডাক্তার স্বাভাবিক কিছু ওষুধ লিখে দিত। ওষুধ খেয়েও কোনো কাজ হতো না। এমন করতে করতে প্রায় 1 মাস চলে যায়। তার কিছুদিন পর থেকে শুরু হলো ভয়ানক কিছু ঘটনা। একদিন সেই মামাটি, মানে যাকে আমি জিন মামা বলে ডাকি, আমার আম্মুকে বোবা করে রেখেছিল। মানে সে একদমই কথা বলতে পারতো না। কেউ কিছু জিজ্ঞেস করলে সে উ উ করতো, কোনো কথা বলতে পারতো না। তখন সবাই ভাবলো এটা কোনো অ্যাবনর্মাল ঘটনা না, এটা নিশ্চয়ই কোনো প্যারানর্মাল ঘটনা। তাই ঠিক করলো কোনো কবিরাজের কাছে নিয়ে যাবে। এবং আমার চাচা বিষয়টা বুঝতে পারলেন যে আমার মায়ের উপর নিশ্চয়ই কোনো খারাপ কিছু ভর করেছে। তারপর সে একজন কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে সে কবিরাজ জানায় যে এর ঘাড়ে একটা জিন আছে, এবং এই জিনটা তাকে সাথে করে তাদের দেশে নিয়ে যেতে চায়। এরপর কবিরাজটা সেইখানে তার মন্ত্র দ্বারা জিনটাকে হাজির করলেন। আমি তখন আম্মুর পাশেই বসেছিলাম। আম্মু যখন একটা পুরুষালী কণ্ঠে বলে উঠল যে আমাকে কেন ডেকেছিস, তখন আমি ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। আমার চাচা আমাকে কোলের ভিতরে নিয়ে বলল, বাবা ভয় নেই, একদমই ভয় পেও না। আমি চাচাকে বলতে লাগলাম, আম্মু এরকম কণ্ঠে কথা বলছে কিসের জন্য? চাচা বলল, ও কিছু না। তারপর সে আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখলো। জিনটা কবিরাজটাকে বলছিল, তুই আমাকে ডেকেছিস কিসের জন্য? কবিরাজ তখন বলল যে তুই এই মেয়ের উপর কেন ভর করেছিস, এখনই চলে যা। এরপর কবিরাজ বলল কি যে কিছু গোলাপ জল এবং আগরবাতি নিয়ে আসো। কথা মতো তাই করা হলো। জিনটাকে বলল, তুই কে? জিনটা অনেক বেশি রেগে যাচ্ছিল। কবিরাজের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না। কবিরাজ জিজ্ঞেস করলো, তুই এখান থেকে এখনই চলে যা। কবিরাজ এত কিছু বলার পরেও জিনটা রাগে ফোঁস করতে লাগলো, এবং আমি দেখলাম আমার মা কবিরাজকে সজোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে কবিরাজ একদম কাত হয়ে অজ্ঞান হয়ে গেল। এমন জোরে থাপ্পড় মেরেছে যে কবিরাজের কান ফেটে রক্ত বের হয়ে গেল। কবিরাজ তারপর বলল কি যে এ অনেক বড় জিন, এর সাথে সংঘর্ষ করার শক্তি আমার কাছে নেই, তোমরা একে নিয়ে যাও।
তারপর আমার চাচা আমার আম্মাকে নিয়ে চলে আসলেন। আমরা খুবই চিন্তার মধ্যে ছিলাম, কারণ হচ্ছে জিনটাকে না তাড়াতে পারলে নিশ্চয়ই আমার মাকে নিয়ে যাবে। আমার চাচা সেসব কথাই বলাবলি করছিল। এরপর আমাদের মসজিদের এক মৌলবীকে দেখানো হলো। সে অনেক দোয়া দুরূদ পড়ল এবং বলল কি যে জিনটাকে তাড়ানোর একটাই উপায় আছে, তোমরা আগামী শুক্রবার মসজিদে একটা মিলাদের ব্যবস্থা করো। তখন আমার চাচা সিন্নি রান্না করে মসজিদে দেবার সিদ্ধান্ত নিল। সেদিন ছিল শুক্রবার দিন সকালবেলা চুলায় আগুন ধরাতে গেলেই চুলায় আগুন ধরত না। চারপাশ থেকে ঝোড়ো বাতাস এসে সেই আগুন নিভিয়ে দিত। তখন হুজুর বলল কি যে এ নিশ্চয়ই ওই জিনটার কারবার, বারবার আগুন নিভিয়ে দিচ্ছে, সে সিন্নির এই কার্যক্রম পুরোপুরি হতে দিবে না। এরপর সেখানে সেই কবিরাজও উপস্থিত ছিল। কবিরাজ বলল, রান্নার কাজ চালিয়ে যাও। কবিরাজ যখনই এই কথা বলে তখনই অলৌকিক এক শক্তি কবিরাজকে সেই আগুনের দিকে ধাক্কা দেয়। তারপরে কবিরাজের গায়ে যে শালটা ছিল সে শালে আগুন ধরে যায়। তখন সবাই কবিরাজের গায়ের আগুন নিভায়। তারপরে আমার আম্মুকে নিয়ে সবাই রুমে চলে যায়। তখন আম্মুকে অনেকদিন কষ্ট করে থাকতে হয়েছিল। জিনটা আম্মুকে অনেক কষ্ট দিত, ঠিকমতো খাইতে দিত না। দিন দিন আমার আম্মু কেমন যেন হয়ে যাচ্ছিল। এরপর আমাদের মসজিদের বড় হুজুর কোত্থেকে যেন একজন কামেল পীরকে ধরে নিয়ে আসে। সে আম্মুর উপর ঝাড়ফুঁক করতে থাকে এবং আম্মুকে নানান দোয়া দুরূদ পড়ে তারপর ভর করতে থাকে। আম্মু তখন বলে কি যে আমি একে ছেড়ে যাব না, একে ছেড়ে আমি কোনোদিনই যাব না। তারপর সেই হুজুরটা বলে, তোকে যেতেই হবে, না হলে তোকে ভীষণ রকমের কষ্ট দিব। এরপর সেই কবিরাজ অনেকভাবে তাকে কষ্ট দেয়, কিন্তু চিন্তা বলে এতে আমার কিছুই হচ্ছে না, আমি একে ছেড়ে কোনোদিনই যাব না। তারপর সেই কবিরাজও সেই হুজুরটাও হাল ছেড়ে দেয়, বলে এ অনেক বড় জিন, একে আমরা কখনোই তাড়াতে পারবো না। জিনটা এভাবেই আমার আম্মুর ঘাড়ে বসবাস করতে থাকে। এর মাঝখানে আমার আব্বু বলে কি যে সে বিদেশ থেকে চলে আসবে, কিন্তু তাকে ছুটি দেয় না বলে সে আর আসতে পারে না। আমাদের দিন এরকম ভাবেই কাটছিল। আমি আম্মার কাছে ঘুমাতাম না, কারণ আমার ভীষণ ভয় করত। আমি চাচার ঘরেই ঘুমাতাম, আম্মু ঘরে একা একা থাকতো। এরকম করে সময় অনেক দিন কেটে যায়। অনেক দিন বলতে প্রায় বছর খানিকের মতো কেটে দেয়। আম্মা অনেক কষ্ট পেত, মাঝে মধ্যে অনেক জোরে জোরে চিৎকার করত। জিনটা যখন তার ঘাড়ের উপর ভর করত, সবসময় করতো না, মাঝে মধ্যে এসে তার ঘাড়ের উপর ভর করত এবং আম্মা ঘরের ভেতর থেকে তার চিৎকারের শব্দও আমরা শুনতে পেতাম। কিছুই করার নেই, কারণ কোনো কবিরাজ অথবা হুজুর এই জিনকে তাড়াতে পারেনি। তারপর আমার আমাকে অনেক কষ্ট দিত, যেমন রাতে ঘুমিয়ে থাকলে তাকে খুঁজে পাওয়া যেত না, সকাল হলে কোথা থেকে সে চলে আসতো। এবং এমনও হয়েছে যে রাত্রে বাইরে থেকে তালা দিয়ে রাখা হয়েছে, সে ঘরের মধ্যে থেকে উধাও, ঘরের দরজা খুলে তাকে আর পাওয়া যায়নি। ঠিক একদিন পরে সে কোত্থেকে আসতো সেটা কেউই জানতো না, কেউই তাকে দেখতো না। আমরা একদিন সবাই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতাম এবং একদিনের এমন এক ঘটনা, সে ঘরের ভিতর শুয়ে আছে। হঠাৎ করে সকালবেলা উঠে দেখে সে কোনো এক গাছের মগডালে শুয়ে আছে এবং সবাই দেখে তাকে নামিয়ে নিয়ে আসতো। সে এরকম মগডালের উপর শাড়ি পরে কিভাবে উঠলো সেটাই সবার ভাবনার বিষয় ছিল। আর কখনো কখনো দেখা যেত একদম তাল গাছের একদম মাথায় উঠিয়ে বসে রাখতো। আমার আম্মু জীবনেও কোনোদিন তাল গাছে উঠেনি, আর এত বড় তাল গাছের মগডালে এই ডালের উপর বসিয়ে রাখা কোনো চারটেখানি কথা নয়, তা আবার ঘর থেকে নিয়ে যাওয়া। আমার আম্মুকে অনেকভাবেই এরকমভাবে কষ্ট দিত। অনেক বোঝানোর পরে তাকে নিচে নামাতে হতো। এরকম অত্যাচার সহ্য করেছি বহু বছর আমি একটু একটু করে বড় হয়েছি। তবে আম্মুর উপরের অত্যাচার একটু একটু কমতে শুরু করেছে। এর মাঝখানে আমার বাবা যখন বাড়িতে এসেছিল, তখন আমার বাবার সাথেও সে মাঝে মধ্যে খারাপ আচরণ করত, আবার অনেক সময় খুব ভালো আচরণ করত। জিনটা যখন তার ঘাড়ের উপর ভর করত, তখন আমার বাবাকে বলতো, তুই এখানে কি করছিস, তুই এর কাছে আসবি না, যদি কাছে আসিস তাহলে তোকে মেরে ফেলবো। আমার বাবা তখন ভয়ে বাহিরে ঘুমাতো, কারণ এই জিনটার কোনো ভরসা নেই, যদি কোনো কিছু করে বসে। সেহেতু আমরা এরকমভাবে আমি এবং আব্বা বাইরে ঘুমাতাম। তখন একটু একটু করে সময় বাড়তে থাকে। আমার বাবা আবার বিদেশে যায়, ছুটি শেষ হয়ে যাবার পরে আমিও একটু একটু করে বড় হতে শুরু করি। কিন্তু এরকম অত্যাচার আস্তে আস্তে করে কমতে থাকে।
এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার বয়স 18-19 বছর হয়েছে। এখন সেই জিনটা তেমন কোনো ক্ষতি করে না আমার মায়ের। আমার মায়ের সাথেই থাকে, মাঝে মধ্যে আমার মায়ের উপর ভর করে। আমরা তাকে জিন মামা বলে ডাকি। এখন অনেক ভালো হয়ে গেছে, আর কোনো ক্ষয়ক্ষতি করে না, বরঞ্চ আমাদের উপকার করে। একদিনকার ঘটনা, আমি পুকুরে গোসল করতে গিয়েছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমি তলায় ডুবিয়ে যাচ্ছি। আমি তখন সাঁতার পারি না। তখন আমার বয়স 13-14 বছর হবে। ওই বয়সেও আমি সাঁতার শিখিনি। আমি ডুবে যাচ্ছিলাম প্রায়। আমি লক্ষ্য করলাম কেউ আমার হাতটা ধরে আসমানে ভাসিয়ে উপরের দিকে নিয়ে আসলো। আমি তখন বুঝতে পারলাম এটা আমার সেই জিন মামাটা, যে কিনা আমাকে এরকমভাবে উপরে নিয়ে এসেছে। আরও একদিনের ঘটনা, আমার পেছনে দুটো কুকুর লেগেছিল স্কুল থেকে আসার পথে। আমি লক্ষ্য করলাম সেই কুকুর দুটোকে এমন জোরে লাথি মারলো, মানে সেই কুকুর দুটো প্রায় 7-8 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। তখন বুঝতে পারলাম যে এটা সেই জিন মামাটাই। সে প্রথমে আমাদের উপর, মানে আমার আম্মার উপর অনেক অত্যাচার করলেও পরবর্তীতে আমাদের অনেক বেশি উপকার করেছে। যখন তারা আমাদের রুমে আসে তখন অনেক সুগন্ধি বের হয়। এখন আমাদের বাসাতে অসংখ্য মানুষ তাকে দেখার জন্য আসে। আমার মা এখন একজন নিজেই কবিরাজ হয়ে উঠেছে। সে জিনটা আমার মায়ের কাছে থাকার কারণে মানুষ আমার মায়ের কাছে ঝাড়ফুঁক করতে আসে। অনেকের অনেক সমস্যা এবং হাদিয়া নিয়ে আসে। অনেকে দেখা যায় মান্যত করেছে যে একটা ছাগল দান করবে, সে ছাগল দান করে তার রোগের চিকিৎসা পেয়ে যায়। আমার যে জিন মামা আছে সে কুকাব নগর থেকে মানুষের জন্য নানান ধরনের তাবিজ নিয়ে আসে এবং সেই তাবিজগুলো দেওয়ার পরে তাদের রোগ একদম সেরে যায়। এই কারণে আমাদের বাড়িতে এখন প্রায়ই এসব রোগীদের ভিড় এবং আনাগোনা দেখা যায়। আলহামদুলিল্লাহ তাতেও অনেক মানুষের উপকার হয়। কারণ হচ্ছে জিনটা শুরু দিকে আমার আম্মুকে অনেক কষ্ট দিলেও পরবর্তীতে আমার আম্মুর সাথে সে ভালো আচরণ করে এবং আমার আম্মু যা বলে সে তাই শোনে। আমার আম্মুকে সুস্থ করার জন্য অনেক বছর সময় লেগে গিয়েছে, কিন্তু পরবর্তীতে সে যে আমাদের এরকমভাবে উপকার করছে সেটাই আলহামদুলিল্লাহ। শুধু আমাদের নয়, সে আশেপাশের এবং পুরো মহল্লা বা গ্রামে এমনকি পুরো জেলা থেকে মানুষ আসে আমাদের কাছে উপকার চাবার জন্য এবং তারা সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এরকম করে আমাদের সময় এখন ভালোই কাটছে। আমি মাঝে মধ্যেই সেই জিন মামার সাথে কথা বলি এবং জিন মামা আমার সাথে কথা বলে। আমার ভীষণ ভালো লাগে। শুরুতে অনেক বেশি ভয় পেতাম, কিন্তু এখন সব কিছু নর্মাল হয়ে গেছে। আমার বাবা অসংখ্য বছর বিদেশ করে এখন বাড়িতেই থাকে। আমার বাবাকে যে মারার হুমকি দিত সেটাও এখন দেয় না। সর্বোপরি বলা যায় যে সেই জিন মামা এখন আমাদের পরিবারেরই একটি অংশ হয়ে গিয়েছে এবং আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে। মাঝে মধ্যে আসে, আমাদের সাথে খাওয়া দাওয়াও করে এবং আমাদের সাথে গল্পগুজবও করে। এই বিষয়টা আমাদের এলাকা এবং আশেপাশের সবাই জানে। আমি সঙ্গত কারণে আমাদের গ্রামের নামটা বলতে পারছি না, সেহেতু সবাই ঘটনাটা অবশ্যই বিশ্বাস করে নেবেন। এই ছিল আমার ঘটনা। এটা একদম সত্য ঘটনা। বলছি সোহানুর রহমান। ধন্যবাদ সোহানুর রহমান এরকম একটা ঘটনা আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য। আপনারা কে কি বিশ্বাস করেছেন জানি না, তবে আমার কাছে অনেক বিশ্বাসযোগ্য মনে হয়। এরকম ঘটনা অহরহ গ্রামাঞ্চলে ঘটতে দেখা যায়। আশা করি আপনাদের কাছে আমাদের ঘটনাটা ভালো লেগেছে। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করুন আপনার জীবনের ঘটনা। সেই ঘটনা পাবলিশ করা হবে দ্য মেগা বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।